চলে যাব আমাদের অন্যতম অতিথি দিলীপ কর্মকারের কাছে। আজ ৭৭ বছর পেরিয়ে গেছে আমরা স্বাধীনতা পেয়েছি, অর্থাৎ আজ ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা কি এখনো এই প্রশ্নটি করতে পারি যে আমরা সত্যি কি পূর্ণভাবে স্বাধীনতা পেয়েছি? আমাদের স্বাধীনতা কোনোভাবে কি অপূর্ণ রয়েছে অর্থনৈতিক বা সামাজিক দিক থেকে? হ্যালো, তোমার কোশ্চেনটা অত্যন্ত প্রাসঙ্গিক। ৭৮তম স্বাধীনতা দিবসে এসে আমার এই কোশ্চেনটা আমাকে ভাবতে বাধ্য করেছে এই কারণেই, এতগুলো বসন্ত কেটে যাবার পরেও ভারতবর্ষে প্রায় 22% বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এখনো উন্নয়নের ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, সেক্ষেত্রে গোটা দেশ জুড়ে একটা সাম্য অবস্থা কিন্তু আমরা দেখতে পারি না বলে বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু কিছু বিচ্ছিন্নতাবাদ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা সোশ্যাল টেনশন সব ক্ষেত্রেই কাজ করে। তার কারণই হলো হয়তো সাম্য অবস্থাটা আমাদের এখনো আসেনি। আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা আমরা পেয়েছি, এটা বলা অপেক্ষা রাখে না। একটা অখণ্ড ভারতবর্ষ, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এত বড় একটা দেশ, তারপরেও যে আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি, এটার পিছনে আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, যদি আমরা গোটা ভারতবর্ষের দিকে তাকাই তাহলে এই চিত্রটা পরিষ্কার হবে। গোটা ভারতবর্ষের সম্পদের ৮ থেকে ৯%, গোটা ভারতবর্ষের ৮ থেকে ৯% সম্পদ কিছু মানুষের কুক্ষিগত। কোথায় সাম্য? কেন এত দারিদ্রতা? কেন এত বেকারত্ব? তাহলে আমরা আমাদের স্বাধীনতা কি ৭৮ বছর পরে এই অবস্থায় চলতেই থাকবে? কেন আমাদের আজকে এটা এখনো ভাবতে হয়? নারী স্বাধীনতা নিয়ে এখন আমাদের পড়াশোনা করতে হয়। সংবিধানে সম্পূর্ণরূপে স্বাধীনতা খাতায় কলমে থাকা সত্ত্বেও এখনো স্বাধীনতা আমাদের প্রশ্নের মুখে। ৭৮তম বর্ষে এসে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে তবেই ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা প্রাপ্তি সম্ভব, যদি সাম্য অবস্থা তৈরি করা যায়, সাম্য সোশ্যাল ইনইকুয়ালিটিকে দূর করা যায়, যদি ইকুয়ালিটিকে ফিরিয়ে আনা যায়, বেকারত্ব যদি না থাকে বা বেকারত্ব কিভাবে দূরীভূত করা যায়, কিভাবে দারিদ্রতা মোচন করা যায়। হ্যাঁ, তার মানে কি এই যে ভারতবর্ষ উন্নয়ন হয়? নিশ্চয়ই হয়েছে, অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এটা বলতে হবেই। কিন্তু তারপরও তোমার যে কোশ্চেন, যে এখনো ৭৮ বছর পরে এসেও কেন আমাদের এগুলো ভাবতে হচ্ছে? কেন নারী স্বাধীনতা, নারীরা কেন এখনো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার শিকার? শিক্ষাক্ষেত্রে কেন আমরা এখনো সেই জায়গাটা যেতে পারিনি? কেন এখনো সাক্ষরতা অভিযান রয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু জাগেই, এবং জাগা খুব স্বাভাবিক। তাই আমার মতে ৭৮তম বর্ষে এসে এই কোশ্চেনটা, এটা কিন্তু কানে বাজে। কেন আমরা এখন এই বিষয়গুলোতে পিছিয়ে আছি? তাহলে কি আমাদের শুধু প্রাতিষ্ঠানিক স্বাধীনতা রয়েছে? শুধুমাত্র কি বাহ্যিক আড়ম্বরতাকেই দিয়ে আমাদের এই স্বাধীনতার মাপকাঠি আমরা মাপতে পারি? আমাদের এটা ভিতরে ভাবতে হবে, এর গভীরে পৌঁছতে হবে, কোথায় আমাদের সমস্যা, কোথায় আমাদের ঘাটতি। তাই প্রথমেতে বলবো শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রতা একটা অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করতে পারে। তাই এত বড় দেশ, এই দেশকে নিয়ে অনেকেই গবেষণা করে যে কিভাবে সম্ভব এত বড় একটা দেশ, যেখানে এত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভাষাভাষীর বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিভাবে ধারণ করা সম্ভব, এত বড় দেশ। আমি তারপরেও বলবো, আমরা তবেই স্বাধীনতা পূর্ণতা প্রাপ্তি আমাদের হবে যখন আমাদের দেশে সব দিক থেকে একটা সাম্য অবস্থা লাভ করবে। তবেই আমার মনে হয় আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করব, নারী স্বাধীনতা লাভ করবে। আমরা সব দিক থেকে যখন গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো, সেটাই আমাদের প্রকৃত স্বাধীনতা বলে আমার অভিমত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। এবারে আরো একবার আমরা গানে ফিরে যাব, আমরা শুনে নেব আরো একখানা গান।
যে গানটি করছি আমি, কথা ও সুর শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়, কঠিন গান, বিখ্যাত শিল্পী। গাওয়াটা খুবই অসম্ভব, তবু চেষ্টা করছি গাওয়ার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বলেছে নাও তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বলেছে নাও তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তোমাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ।